ইসলামী শক্তি পরস্পর সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে। যদি জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তির মধ্যে বিভেদ তৈরি হয়, বাংলাদেশ বিপন্ন হবে। বাংলাদেশ বিরোধী ফ্যাসিবাদী শক্তি আবার শক্তিশালী হবে। যারা বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলতে চায়, তাই বাংলাদেশের স্বাধীনতার শত্রু, তাই বাংলাদেশের স্বাধীনতার দুশমন। এই স্বাধীনতার শত্রুরা, এই শেখ হাসিনার সবচেয়ে বড় নির্মম অত্যাচার হলো বাংলাদেশের আলেম সমাজকে জাতির কাছে হেয় প্রতিপন্ন করবার চেষ্টা করেছে। যতজন আলেমকে তারা ফাঁসি কাস্টে ঝুলিয়েছে, যতজন আলেমকে নির্মম অত্যাচার করেছে, প্রত্যেকজন আলেমের সঙ্গে এমন নির্দয় আচরণ করেছে এবং তাদের চরিত্র হননের এমন জঘন্য আচরণ করেছে। ফেরাউন কারণ নমরুদ যে আচরণ করেছিল, শেখ হাসিনা সেই আচরণ করেছে। আমি প্রমাণ দিয়ে দেখিয়ে দিতে পারবো, একজন নমরুদ, একজন ফেরাউন, একজন কারুন, আরেকজন মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, চারটাকে এক পাত্রে গোলালে একটা শেখ হাসিনা তৈরি হয়। এই জন্য শেখ হাসিনা এবং তার প্রেতাত্মাদেরকে বাংলাদেশের রাজনীতিতে আর কোনোদিন পুনর্বাসিত হতে দেওয়া যাবে না। যে কোনো মূল্যে সেটাকে রুখে দাঁড়াতে হবে আমাদেরকে। আগামীর বাংলাদেশ দেশপ্রেমিক বাংলাদেশী জনতার হাতে পরিচালিত হবে। বাংলাদেশ সামনের দিকে অগ্রসর হয়ে যাবে। যখন 5ই আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগদ্দল পাথর, ইতিহাসের বর্বরতম নৃশংসতম শাসক লেডি ফেরাউন খ্যাত শেখ হাসিনা উৎখাত হলো এবং বাংলাদেশ তার ফ্যাসিবাদ থেকে মুক্ত হলো, ঠিক 5ই আগস্টের একদিন পরে বেগম জিয়াকে হাসপাতালে দেখতে যাওয়ার সুযোগ আমার হলো এবং সেখানে ডক্টর জাহিদ সাহেবের বদান্যতায় দীর্ঘ সময় একান্ত সাক্ষাতে ওনার সঙ্গে কথা বলার সুযোগ হলো। চিন্তা করেন, যে মহিলা অশীতিপর বয়সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যার দ্বারা এমন ভাবে নিগৃহীত হয়েছেন, অপমানিত হয়েছেন, নিজের প্রিয় বস্তু ভিটাটাকে ছাড়তে হয়েছে এবং জীবন মৃত্যুর মাঝামাঝি দাঁড়িয়ে বছরের পর বছর কারাগারে তাকে নিক্ষিপ্ত থেকে মৃত্যুর প্রহর গুনতে হয়েছে, যার উপর অত্যাচার এবং নির্যাতনের কোনো সীমা ছিল না, সেই বেগম জিয়া যখন জানতে পারে তার সামনে তো ঘটছিল বাংলাদেশের এই পরিবর্তন, পট পরিবর্তন, শেখ হাসিনার এই পতন, স্বাভাবিকভাবেই তখন তো তার সঙ্গে কথা বললে প্রতিক্রিয়ার মধ্যে শেখ হাসিনার কিছু পর্যালোচনা, শেখ হাসিনার শাসনামলের কিছু জুলুম নির্যাতনের কিছু বিবরণ, তার ক্ষোভ, তার দুঃখ, মর্মবেদনার কিছু গল্প উঠে আসার কথা। আমি বিস্ময়াভিভূত হলাম। তার সঙ্গে প্রায় আধা ঘন্টার মতো আমার কথা হলো। তিনি আধা ঘন্টার মধ্যে একবারও শেখ হাসিনার নাম উচ্চারণ করেন। তিনি পূর্ণ সময়টায় দুটি কথা বলেছেন। একটা হলো আমার মরহুম বাবা সাইদুল হাদিস সাহেবের সঙ্গে তার রাজনীতির কিছু স্মৃতিচারণ তিনি করলেন এবং আমাকে সেজন্য অভিনন্দন জানালেন। আর দ্বিতীয় আরেকটি কথাই তিনি বারবার বললেন, তিনি বললেন যে আপনাদের কথা মানুষ শুনে, আপনারা মানুষকে গিয়ে বলেন, দেশের জনগণকে গিয়ে বলেন, কেউ যেন দেশের সম্পদ নষ্ট না করে। এই সম্পদ তো আমাদের, গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় সহ এই রাষ্ট্র আমাদের। মানুষকে শুধু একটা কথা বলেন, যেন কেউ এই রাষ্ট্রের কোনো সম্পদ নষ্ট না করে। আমি অভিভূত হলাম যে এই পরিস্থিতিতে একজন মানুষ, তার কিন্তু নিজের অতীত জীবনের দুঃখ কষ্ট নিয়ে কোনো ইতিহাস তার মনে নেই, তার শুধু মনে দেশপ্রেম, মানুষের ভালোবাসা, দেশের সম্পদের ভালোবাসা, দেশটাকে নিয়ে যেতে পারে। আমি মনে করি যারা জাতীয়তাবাদী রাজনীতি করেন, জাতীয়তাবাদী দলের, আপনাদের সকলের, আপনাদের নেত্রী থেকে এই দেশপ্রেমের শিক্ষা গ্রহণ করা উচিত এবং সেভাবেই দেশকে ভালোবেসে দেশকে গঠন করার জন্য আত্মনিয়োগ করা উচিত। এবং আমি ওনার ব্যক্তিগত জীবন এবং তার অর্থনৈতিক স্বাবলম্বিতা সম্পর্কে যে তথ্য আমরা জানি, সেটা আসলেই বিস্মিত হওয়ার মতো যে 3 বার বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী থাকা পরেও তার অর্থনৈতিক যে সক্ষমতা, তার যে সাধারণ মাত্রা, সেটা বিস্মিত হওয়ার মতো। কাজে সেই চেতনা থেকে, সেই প্রেরণার দ্বারা আপনারা রাজনীতি করবেন, এটা জাতীয়তাবাদী ছাত্র দলের সকল নেতা কর্মীর প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে। বিএনপি এবং আওয়ামী লীগ কেউই ইসলামী রাজনীতি করে না, বরং তাদের রাজনৈতিক ভিন্ন দর্শন রয়েছে। ঠিক যেমনি ভাবে আবু জাহাল আর আবু তালেব কেউই কিন্তু ইসলামের পথের অনুসারী ছিলেন না,
কিন্তু কেউ যদি আবু তালেব আর আবু জাহেলকে এক পাল্লায় মাপে, তার চেয়ে বড় জালিম আর কেউ হতে পারে না। আমি মনে করি ইসলামী রাজনীতির দৃষ্টিকোণ থেকে বিএনপি আবু তালেবের ভূমিকায় আর আওয়ামী লীগের আগাগোড়াই ভূমিকা হলো আবু জাহেলের ভূমিকা। কাজেই এই জন্য বিএনপিকে কথা মনে রাখতে হবে, বিএনপির আগামী নেতৃত্বকে কথা মনে রাখতে হবে।